পৌষ শেষের মেখে গঙ্গা যমুনার সঙ্গমে যে মিলন মেলা শুরু হয়েছিল এবং যা চলেছিল প্রায় 1.5 মাস ধরে, তাতে পূর্ণজ্যোতি পড়ে গেছে। মেলা শেষ, আর এই প্রাচীন শহর খুব শিগগিরই তার নিজস্ব ছন্দে ফিরে যাবে। বিভিন্ন প্রান্তের পর্যটকরা হোটেল বুক করে ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়বেন আবার নতুন জায়গার সন্ধানে। এলাহাবাদের অনেক দ্রষ্টব্যের মধ্যে অন্যতম বেশ কিছু দ্রষ্টব্য স্থান আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই চলুন যাই আকবর ফোর্ট। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী সঙ্গমস্থলে অবস্থিত 1583 সালে সম্রাট আকবর কর্তৃক নির্মিত এলাহাবাদ দুর্গটি তাঁর রাজত্বকালে নির্মিত বৃহত্তম দুর্গ। আকবর শহরটির নামকরণ করেন ইলাহাবাস, যার অর্থ আল্লাহর আবাস, যা পরবর্তীকালে এলাহাবাদে রূপান্তরিত হয়। এখানকার দুর্গটি পরবর্তীতে উত্তর ভারত মুঘল প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। 171 একর জমি জুড়ে বিস্তৃত একসময়ের শক্তির প্রতীক এই এলাহাবাদ দুর্গ, যার দরজা, প্রাসাদ, মসজিদ, মন্দির এবং বাগান ছিল। তার এক ঐতিহাসিক অতীত রয়েছে। জাহাঙ্গীর এটিকে একটি জেনানা প্রাসাদ এবং যোধাবাইয়ের সমাধি দিয়ে উন্নত করেছিলেন। অযোধ্যার নবাব শাহ আলম নিজের জীবন বাঁচাতে এই দুর্গটি 1801 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেন। আর ব্রিটিশরা ভারতের এই উত্তরাঞ্চলে তাদের সামরিক অভিযান সক্রিয় রাখার জন্য এই এলাহাবাদ দুর্গের ভিতর গোপন সুড়ঙ্গ ব্যবহার করত। সেই সময় ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গকে সামরিক ঘাট হিসেবে ব্যবহার করত। তবে বর্তমানে দুর্গের বেশিরভাগ অংশ ভারতীয় সেনাবাহিনীর অধীনে আছে। তবে দুর্গের ভিতর কিছুটা পোর্শন খোলা আছে জনসাধারণের জন্য, সেখানে এই অক্ষয়বটটি আছে। হিন্দু বিশ্বাস অনুসারে যার মৃত্যু গঙ্গায় ডুবে হয় সে মোক্ষ লাভ করে। এই বিশ্বাসের কারণে মুঘল আমলে অনেক মানুষ এই অক্ষয়বটে উঠে সেখান থেকে ঝাঁপ দিতেন জলে। তাই সম্রাট জাহাঙ্গীর এই বটকে শিকড় পর্যন্ত কেটে ফেলার নির্দেশ দেন এবং গুড়িতে একটি লাল উত্তপ্ত লোহার কড়াই গেঁথে দেন, যাতে এটি আবার না বেড়ে যায়। তবে 1 বছরের মধ্যে গাছটি আবার বেড়ে উঠতে শুরু করে। কিংবদন্তি অনুসারে একবার ঋষি মার্কণ্ডেয় নারায়ণকে তার ঐশ্বরিক শক্তি দেখাতে বলেন। নারায়ণ এক প্রলয় ঘটান, যা এক মুহূর্তের জন্য সমগ্র বিশ্বকে প্লাবিত করে। সে সময় জলস্তরের উপরে কেবল এই অক্ষয়বট দেখা যেত। তাই মনে করা হয় এখানে রয়েছে বিষ্ণুর বাস। তাছাড়া রামসীতা বনবাসকালে এখানে এসেছিলেন। এই অক্ষয়বটের নিচেই রয়েছে পাতালপুরী মন্দির, কারণ এর শিকড় এতটাই বড়, এর নিচে একটা মন্দির তৈরি করা হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক পাতালপুরী। দুর্গের অভ্যন্তরের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থান হচ্ছে এই পাতালপুরী মন্দিরটি। এই মন্দিরের কাছেই রয়েছে সরস্বতী কূপ। এটি একটি ভূগর্ভস্থ মন্দির এবং এর গর্ভগৃহে রয়েছে ভগবান বিষ্ণু মূর্তি এবং এর একটি কক্ষে রয়েছে অন্যান্য দেবতারা। এটি রামায়ণ এবং মহাভারতের ঋষি ভরদ্বাজের বিশ্রামস্থল বলেও মনে করা হয়। আর এর কাছাকাছি রয়েছে এই অক্ষয়বটি, যেটা আমাদের প্রথমেই দেখালাম। দুর্গের অভ্যন্তরে একটি পবিত্র কুয়া রয়েছে, যার জল সরস্বতী নদীর অন্তর্গত বলে মনে করা হয়, যা গঙ্গা ও যমুনার সঙ্গমের নিচে প্রবাহিত বলে বিশ্বাস করা হয়। এই কূপটি অনেক কাল বন্ধ রাখা ছিল, তবে বর্তমানে এটি খুলে দেওয়া হয়েছে সকলে দর্শন করার জন্য। এই কূপের মুখে ঢাকা দেওয়া রয়েছে, কারণ একসময় নাকি অক্ষয়বট থেকে মানুষ এর মধ্যে ঝাঁপ দিত, যেহেতু এর জল পবিত্র মানা হয়। বিজ্ঞানীরা 2016 সালে একটি গবেষণা করেন এই কূপের জলেতে রং যোগ করা হয় এবং তাতে প্রমাণিত হয় যে এই জল সঙ্গমে নাকি সত্যি প্রবাহিত হয়। কথিত আছে গণেশ যখন মহাভারত লেখেন তখন সরস্বতী নদীর আওয়াজে তার অসুবিধে হচ্ছিল। তখন তিনি সরস্বতীকে অভিশাপ দেন এবং পাতালের দিকে প্রবাহিত হতে বলেন। এইভাবে অদৃশ্য হয়ে প্রবাহিত হয়ে
সরস্বতী নদী যখন প্রয়াগরাজে পৌঁছয় তখন ভগবান বিষ্ণু অবতার বেণীমাধব তাকে সঙ্গমে মিশে যেতে অনুরোধ করে। আর এই কারণেই সরস্বতী কূপকে মা সরস্বতীর অদৃশ্য প্রবাহের প্রমাণ হিসাবে বিবেচনা করা হয়। দূরে দেখুন লেটে হয়ে হনুমানজির মন্দিরে যাওয়ার জন্য কি বিশাল লাইন, আর ওই দূরে দেখা যাচ্ছে প্রয়াগরাজ কুম্ভের মেলা। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে আকবর ফোর্টের খুবই কাছে লেটে হুয়ে হনুমানজির মন্দির। এই মন্দির প্রাঙ্গণে শিব, পার্বতী, গণেশ, ভৈরব, দুর্গা, কালী এবং নবগ্রহের মূর্তি রয়েছে। এখানে 20 ফুট লম্বা এবং দক্ষিণমুখী একটি হনুমানজির মূর্তি রয়েছে। আর ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে 6 ফুট নিচে অবস্থিত এই লেটে হুয়ে হনুমানজি। কথিত আছে যে লঙ্কা জয়ের পর হনুমানজি যখন ফিরে আসেন তখন পথে তিনি ক্লান্ত বোধ করেন, তাই সীতামাতার নির্দেশে তিনি এখানে সঙ্গমে তীরে শুয়ে পড়েন। আর এই কথা মাথায় রেখেই এখানে ভগবান হনুমানের একটি মন্দির তৈরি করা হয়। এই মন্দিরটি কমপক্ষে 600 থেকে 700 বছরের পুরনো বলে বিশ্বাস করা হয়। হনুমানজির বাম পায়ের নিচে রয়েছে কামদা দেবী এবং অহিরাবণ তার ডান পায়ের নিচে রয়েছে। আর তার ডান হাতে রয়েছে রাম ও লক্ষ্মণের মূর্তি এবং বাম হস্তে রয়েছে গরুড়ের একটি মূর্তি। বছরের কোনো একটি সময় এই মন্দির গঙ্গার জলে নাকি পূর্ণ হয়ে যায়। তবে আমাদের ড্রাইভার বন্ধু বললেন যে সেটা নাকি আগে হতো, এখন নাকি আর হয় না। আর এই লেটে হয়ে হনুমানজিকে বলা হয় প্রয়াগরাজের কোতোয়াল। এই লেটে হয়ে হনুমানজির মন্দির থেকে মাত্র 200 মিটার দূরত্বে অবস্থিত আমাদের নেক্সট ডেস্টিনেশন শঙ্কর বিমান মণ্ডপম মন্দির। এই মন্দিরটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হিন্দু মন্দির এবং এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। গঙ্গা নদীর ডান তীরে বিখ্যাত ত্রিবেণী সঙ্গমের উত্তরে এটি অবস্থিত। এই 4 তলা মন্দিরটি আদি শঙ্করাচার্যের স্মৃতিতে নির্মিত। এর স্থাপত্য শৈলী দক্ষিণ ভারতীয় বিমান শৈলী। এখান থেকে 8 কিলোমিটার দূরে চন্দ্রশেখর আজাদ পার্ক আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান। পূর্বে এই পার্কটির নামকরণ হয়েছিল আলফ্রেড পার্ক। পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে এর নাম হয় কোম্পানি বাগ এবং অবশেষে নাম পরিবর্তন করে রাখা হয় চন্দ্রশেখর আজাদ পার্ক। ব্রিটিশ সৈন্যের হাতে নিহত হওয়ার চাইতে আত্মহত্যা করাকেই বেছে নিয়েছিলেন চন্দ্রশেখর জি এবং তিনি তার বন্দুকে যখন একটা গুলি ছিল তখন সেই গুলি দিয়ে তিনি নিজেকে হত্যা করেন। এই ঘটনাকে গুরুত্ব দিয়ে এই পার্কটির নাম রাখা হয় চন্দ্রশেখর আজাদ পার্ক। আর এই পার্কের মধ্যেই রয়েছে লাভার সংগ্রহশালা, তার মধ্যেই রয়েছে সেই বন্দুকটি যেটা দিয়ে তিনি নিজেকে হত্যা করেন, সেই বন্দুক।
এই ভরদ্বাজ পার্কের মধ্যেই রয়েছে ভরদ্বাজ মুনির আশ্রম। 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানেতে প্রবেশ করতে হয়। ভরদ্বাজ পার্ক দেখার পর 250 মিটার দূরে ভরদ্বাজ আশ্রমে অতি সহজেই চলে যাওয়া যায়। পুরাণ অনুসারে রামচন্দ্র চিত্রকূট যাওয়ার সময় এই আশ্রমে আসেন ভরদ্বাজ মুনির কাছে চিত্রকূট যাওয়ার রাস্তার সন্ধান জানতে। ভরদ্বাজ আশ্রমের ঠিক পাশেই রয়েছে আনন্দ ভবন। এবার এটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। 1930-এর দশকে মতিলাল নেহেরু আনন্দ ভবনটি কিনে নেন এবং প্রায় 4 দশক ধরে নেহেরু গান্ধী পরিবারের বাসস্থান হিসাবে এটি ব্যবহৃত হতো, যার ফলে এটি ভারতের 3জন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল। 1970 সালের নভেম্বরে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটি ভারত সরকারকে দান করেন। এখানে একটি সংগ্রহশালা আছে যেখানে 8,000-এরও বেশি বই আছে। এছাড়া নেহেরু পরিবারের স্মৃতিচিহ্ন, গৃহস্থলীর জিনিসপত্র, ইন্দিরা গান্ধীর শয়নকক্ষ ইত্যাদি আছে। এই ভবনটির পাশে রয়েছে একটি প্ল্যানেটোরিয়াম, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আমরা যাব পরবর্তী দ্রষ্টব্য স্থান, সেটা হচ্ছে আলপি দেবীর মন্দির বা আলপি মাতার মন্দির। এই মন্দিরের নাম আলপি আক্ষরিক অর্থে যিনি অন্তর্ধান হয়েছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী আলপি এই স্থানে নিজেকে প্রকাশ করেন বলে বিশ্বাস করা হয়, কিন্তু তিনি মন্দির প্রাঙ্গণ থেকে অদৃশ্য হয়ে যান। তাই এখানে মূর্তির বদলে একটি দোলনা আছে, আর সেটাকেই দেবীজ্ঞানে পুজো করা হয়। কিংবদন্তি অনুসারে এই অঞ্চল নাকি একসময় জঙ্গলে ঘেরা থাকতো এবং সেখানে ডাকাতের বাস থাকতো। এই ডাকাতরা ডাকাতি করার সময় কনের ডলি বা গাড়ির দিকে নাকি ঝুঁকে পড়ে, আর তখন গাড়ি থেকে কনে অদৃশ্য হয়ে যায় এবং দেখে এই ডলির মধ্যে কেউ নেই। কনে জাদুকরীভাবে অদৃশ্য হয়ে গেছে এবং এই কথাটা ছড়িয়ে পড়ে ইতিহাস কিংবদন্তিতে সেটা পরিণত হয় এবং এই কিংবদন্তি মিথ হয়ে যায়। যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেখানেতে একটি মন্দির তৈরি হয় এবং স্থানীয়রা কনেকে আলপি দেবী বা অদৃশ্য হয়ে যাওয়া কুমারী দেবী হিসাবে পুজো করতে শুরু করে। এরপরের গন্তব্য হচ্ছে বেণীমাধব মন্দির। প্রয়াগরাজে শ্রী হরি বিষ্ণুর 12টি মন্দির দেখা যায়, তার মধ্যে একটি হচ্ছে এই বেণীমাধব মন্দির। বেণীমাধব মন্দির থেকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন নাগবাসুকী মন্দির। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় মন্থন দণ্ড হিসাবে এই নাগবাসুকী কাজ করার ফলে তিনি দড়িতে পরিণত হন এবং তীব্র ঘর্ষণ সহ্য করতে হয় তাকে। ভগবান বিষ্ণুর অনুরোধে নাগবাসুকী প্রয়াগে বিশ্রাম নেন এবং পবিত্র সঙ্গমে তার ক্ষত নিরাময় হয়। আড়াইল ঘাট থেকে একটু দূরে সোমেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। আড়াইল ঘাটের কাছে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি ভগবান চন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মন্দিরের ওপরে একটি ত্রিশূল আছে। পৃথিবীর চারপাশে চাঁদের গতিবিধি অনুসারে তা নাকি চলাচল করে। ত্রয়োদশ শতাব্দীর গথিক শৈলীর আদলে তৈরি অল সেন্টস ক্যাথিড্রাল চার্চ, যা পাথর গির্জা নামেও পরিচিত। এই গির্জাটি প্রয়াগরাজে 2টি প্রধান রাস্তা এমজি মার্গ এবং SN মার্গের সংযোগস্থলে একটি বিশাল খোলা জায়গার কেন্দ্রে অবস্থিত। প্রয়াগের এটিও একটি বিশেষ দর্শনীয় স্থান। যদি আপনি শাহজাহানের
পারিবারিক ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে এই বিশেষ বাগানে আপনাকে অবশ্যই আসতে হবে। 4 দেয়াল ঘেরা এই বাগানটি 40 একর সবুজ জমি জুড়ে বিস্তৃত, যেখানে সম্রাট জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র প্রিন্স খসরু এবং সুলতান বেগম, যিনি তার প্রধান দরবার শিল্পী আকা রেজা নামেও পরিচিত, এবং প্রিন্স খসরুর বোন নিথারের 3টি সমাধি রয়েছে। এই সমাধিগুলিতে ইসলামী স্থাপত্যের সেরা নকশা দেখতে পাওয়া যাবে। সপ্তাহের সমস্ত দিনই সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি জনসাধারণের জন্য এটি খোলা থাকে। এলাহাবাদে যে বিখ্যাত মন্দিরগুলো রয়েছে তার মধ্যে এই পাণ্ডেশ্বর মহাদেব ধাম অন্যতম। এখানে ভোলানাথকে তুষ্ট করার জন্য লাঠির উপহার নাকি দেওয়া হয়। কিংবদন্তি অনুসারে দাপর যুগে 5 পাণ্ডব নির্বাসনে থাকাকালীন ঋষি ভরদ্বাজের নির্দেশনায় এই শিবলিঙ্গ সমেত মন্দিরটি স্থাপন করেন। কল্যাণী দেবী মন্দির, যা ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তিপীঠ। এই মন্দিরটি দেবী দুর্গার অবতার দেবী কল্যাণীর উদ্দেশ্যে নিবেদিত। ললিতা দেবী মন্দির, মনে করা হয় এই মন্দিরে মাতার ডান হাতের আঙুল পড়েছিল। বিশ্বাস করা হয় যে মাতা শক্তি এখানে মাতা ললিতা রূপে এবং ভগবান শিব ভৈরব রূপে বিরাজমান। নাথেশ্বর মহাদেব মন্দির, এখানেতে মানত করার জন্য তালা চাবি লাগানো হয় এবং মানত পূরণ হয়ে গেলে সেই তালা খুলে দেওয়া হয়। প্রয়াগরাজে 54 ফুট উঁচু হনুমান মন্দিরটি জুসির জয় শ্রী রাম মন্দির নামে পরিচিত। এই মন্দিরে হনুমানের স্বয়ং মুদ্রার মূর্তি আছে। এমন মূর্তি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় নেই। এই মন্দিরটি মনে করা হয় প্রায় 600 থেকে 700 বছরের পুরনো। শিবালয় পার্ক, আড়াইল ঘাটের কাছে এটি অবস্থিত। এখানে 50 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। ভারতবর্ষের 4 ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গের মডেল এখানে তৈরি করা আছে। এটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। এরপর এখান থেকে 20-25 কিলোমিটার দূরে ঘুরে আসুন দুর্বাসা মুনির আশ্রম। মহর্ষি দুর্বাসা একবার রাজা অন্যায্যকে অভিশাপ দেন। ফলস্বরূপ ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য তাড়া করেন। সুরক্ষার জন্য মহর্ষি দুর্বাসা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। বিষ্ণু তখন দুর্বাসাকে বলেন শিবের তপস্যা করতে, এবং শিব তপস্যায় তুষ্ট হয়ে তাকে অভয় দেন। দুর্বাসা মুনি প্রতিষ্ঠিত শিবলিঙ্গের পূজা এখানে করা হয় এবং মনে করা হয় ভক্তদের ভয় থেকে মুক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ তিনি প্রদান করেন। সুজাবান দেব মন্দির, রাম যখন লঙ্কা জয়ের পর দুর্বাসা মুনির কাছে আসেন আশীর্বাদ নিতে, তখন মুনি বলেন তার নাকি অভিশাপ লেগেছে এবং তার জন্য শিবলিঙ্গ স্থাপন করে পুজো করতে। এখানে সেই শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। সিঙ্গেরপুর হলো সেই স্থান যেখানে রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসের সময় গঙ্গা নদী পেরিয়েছিলেন। কথিত আছে যে এই ত্রয়ী এই অঞ্চলে কিছু সময় কাটান এবং স্থানটি রামায়ণে উল্লিখিত বেশ কয়েকটি ঘটনার সাথে নাকি জড়িত। সীতামারি, প্রয়াগরাজ ও কাশীর মতো একটি পবিত্র তীর্থ হিসাবে এখানে মানা হয়, কারণ এখানেই নাকি সীতা দেবী পাতালে প্রবেশ করেন এবং লব ও কুশের জন্ম দেন। আমাদের শেষ গন্তব্য হচ্ছে রামঘাট, যেখানে সন্ধ্যার সময় গঙ্গা আরতি করা হয়। প্রয়াগরাজের 30টি দ্রষ্টব্য স্থান ঘুরে দেখালাম আপনাদের।
আমার ব্লগটা আজকের মতো এই পর্যন্ত। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সবাই ভালো থাকবে। বাই বাই।